করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ খুলনা শাখা কর্তৃক আয়োজিত করোনাকালীন সময়ে ধারাবাহিক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসের জন্য। আজ আমরা ক্লাস করব নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে একাদশ অধ্যায় অর্থাৎ ব্যাংকের আমানত এই অধ্যায়টির উপরে। এই অধ্যায়ের উপরে এটি তোমাদের প্রথম ক্লাস। আজ এই সংক্ষিপ্ত ও তথ্যবহুল ক্লাসে তোমাদের মনোযোগ কামনা করে শুরু করছি আমার আজকের ক্লাসটি। আমার আজকের ক্লাসের আলোচ্য বিষয় হিসেবে আমি রেখেছি ব্যাংক আমানতের ধারণা এবং ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব, এই দুইটি পয়েন্টকে। এই দুটি পয়েন্টের উপরে তোমাদের মূল বইয়ের আলোচনাকে সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। তোমরা এই ক্লাসটি করার সময় তোমাদের মূল বইকে সাথে রাখলে একই সাথে তোমাদের মূল বইটিও পড়া হয়ে যাবে বা দেখা হয়ে যাবে। আসো শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাস। এই ক্লাসে বরাবরের মতোই তোমাদের দ্বিতীয় সেশনে রেখেছি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নের অংশ। এখানে আমরা আমাদের আলোচনার উপর থেকে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আমি গুরুত্বপূর্ণ মনে করেছি সেখান থেকে কিছু প্রশ্ন তোমাদের জন্য নমুনা হিসেবে রেখে দিয়েছি। আর কথা না বাড়িয়ে চলো সরাসরি শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাসটি। আমাদের আলোচনার প্রথম অংশে রয়েছে ব্যাংকের আমানত, ব্যাংক আমানতের ধারণা অর্থাৎ ব্যাংক আমানতটি কি বা এই সংক্রান্ত কিছু কথা। মূলত আমরা ব্যাংকে বলে থাকি পরের অর্থের ব্যবসায়ী। ব্যাংক তার নিজের অর্থ দ্বারা ব্যবসা করে না, ব্যাংক ব্যবসা করে জনগণের অর্থ দিয়ে, আর জনগণের এই অর্থটি তারা আমানত হিসেবে সংগ্রহ করে থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে ব্যাংক ব্যবসায়ের মূল চালিকা শক্তি হচ্ছে এই আমানত। তুমি আমি তথা দেশের আপামর জনগণ যখন ব্যাংকে যে সুনির্দিষ্ট হিসাব খোলার মাধ্যমে তার সঞ্চিত অর্থ জমা রাখে তখন এটিকেই ব্যাংক আমানত হিসেবে গ্রহণ করে, যেটিকে মূলধন বানিয়ে ব্যাংক তার ব্যবসাকে পরিচালনা করে থাকে। ব্যাংক বিভিন্ন ধরনের হিসাব খোলার মাধ্যমে জনগণের নিকট থেকে অর্থ সংগ্রহ করে থাকে। তবে আজকের এই ক্লাসে আমরা এই সকল বিষয়ের উপরে আলোচনায় যাব না। এটি নিয়ে আমরা নতুন একটি ক্লাস তৈরি করব, যেখানে দেখাবো যে ব্যাংক কি কি হিসাব খোলার মাধ্যমে জনগণের নিকট থেকে আমানত সংগ্রহ করে থাকে। তবে এখানে যেটি উল্লেখ আছে সেটি তোমাদেরকে বলে দিতে চাই। ব্যাংক যে সকল হিসাব খোলার মাধ্যমে জনগণের নিকট থেকে আমানত সংগ্রহ করে তার ভিতরে সব থেকে প্রচলিত তিনটি হিসাব হচ্ছে সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব এবং স্থায়ী হিসাব। চলতি, সঞ্চয়ী এবং স্থায়ী হিসাব, এই তিনটি হিসাব খোলার মাধ্যমে ব্যাংক বেশি আমানত সংগ্রহ করে থাকে। তবে এর বাইরেও ব্যাংক আরো অনেক হিসাব জনগণের কাছ থেকে খুলে নিয়ে সেখানে আমানত সংগ্রহ করে থাকে, যেটির উপরে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে ব্যাংক আমানত সম্পর্কে তোমরা এখানে একটি সংক্ষিপ্ত ধারণা পেয়ে গেলে, সেটিকে আমি সংক্ষিপ্তভাবে আরো সুন্দর করে তোমাদেরকে বলে দিচ্ছি এক কথায়। অর্থাৎ আমরা আমাদের অলসত্ব সঞ্চিত অর্থ যখন ব্যাংকে জমা রাখি তখন ব্যাংকের নিকট এটি আমানত হিসেবে গণ্য করা হয়ে থাকে। আসো আমাদের আজকের ক্লাসের আলোচনা দ্বিতীয় অংশে চলে যায়। ব্যাংক আমানতের উদ্দেশ্য বা গুরুত্ব। ব্যাংক কি উদ্দেশ্যে এই আমানত সংগ্রহ করে বা এই আমানতের গুরুত্ব কি? তবে আমাদের বইতে ব্যাংক আমানতের উদ্দেশ্য এবং গুরুত্বকে তিনটি প্রেক্ষাপট ভাগ করে আলোচনা করা হয়েছে। আসো এই প্রেক্ষাপট সম্পর্কে আমরা জানি। ব্যাংক আমানতের উদ্দেশ্য গ্রাহকের ক্ষেত্রে একরকম, ব্যাংকের ক্ষেত্রে একরকম এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও এটি আলাদা। তাই তিনটি প্রেক্ষাপটকে ভাগ করে আমাদের ব্যাংকের গুরুত্ব বা উদ্দেশ্যকে আলোচনা করা হয়েছে। আমরা এই তিনটি ভাগের উপরে আমাদের কি কি আলোচনা রয়েছে সেটি আমরা জানার চেষ্টা করব। প্রথম অংশে ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্বে গ্রাহকের ক্ষেত্রে কি উদ্দেশ্য বা গুরুত্ব রয়েছে সেটি আমরা জানব। তোমরা যদি তোমাদের মূল বই দেখো তাহলে এখানে গ্রাহকের ক্ষেত্রে উদ্দেশ্য দেওয়া রয়েছে 6টি, অর্থাৎ গ্রাহক 6টি উদ্দেশ্যকে সামনে নিয়ে আমানত ব্যাংকের নিকট আমানত রাখে। এই 6টি উদ্দেশ্যের প্রথমটি রয়েছে অর্থের নিরাপত্তা, অর্থাৎ গ্রাহক তার নিকট যে অর্থ সঞ্চিত বা অলসভাবে রয়েছে সেটি নিরাপত্তার জন্য ব্যাংকে মূলত আমানত
হিসেবে জমা রেখে আসে। তাহলে এটি হচ্ছে আমাদের গ্রাহকের ক্ষেত্রে প্রথম এবং প্রধান উদ্দেশ্য। নিরাপত্তার জন্য আমরা আমাদের টাকাকে ব্যাংকে রেখে আসি। 2 নম্বর ক্ষেত্রে বলা হচ্ছে ব্যবসায়িক লেনদেন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের ব্যবসায়ের সাথে জড়িত। ব্যবসায়ীরা এই সকল লেনদেনকে আরো সহজ এবং সাবলীল করার জন্য এই ব্যাংক হিসাব খুলে থাকে। তোমরা জেনে থাকবে যে বর্তমানে ব্যাংক বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছে, যার মাধ্যমে আমরা এক স্থান থেকে অন্য স্থানে দ্রুততার সহিত টাকা পাঠাতে পারি এবং এটিও কিন্তু নিরাপদ। আমরা ব্যাংকের ক্ষেত্রে চেকের মাধ্যমে আমরা আমাদের পাওনাদারকে অর্থ পরিশোধ করতে পারি। এছাড়াও আমরা অনলাইন ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার করতে পারি। তাহলে ব্যবসায়িক এই সকল লেনদেন নিরাপদ এবং দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য একজন গ্রাহক ব্যাংকে আমানত খুলতে পারে। এরপর আছে ঋণের সুবিধা। ব্যাংক ব্যবসায়ীদেরকে বা জনগণকে ঋণ প্রদান করে তার ব্যাংকে যে আমানত যে হিসাব খোলা আছে তার বিপরীতে। আমরা জানি যে চলতি হিসাব এবং স্থায়ী হিসাবের বিপরীতে ব্যাংক ঋণ প্রদান করে থাকে। তাহলে ব্যাংকের একজন গ্রাহক এই উদ্দেশ্যকে সামনে রেখে, অর্থাৎ ঋণ নেওয়ার উদ্দেশ্যকে সামনে রেখেও ব্যাংকে আমানত রাখতে পারে। এরপরে বলা হচ্ছে যে ঝুঁকিহীন বিনিয়োগ। ব্যাংকে যদি আমরা আমানত হিসেবে টাকা রাখি তাহলে নির্দিষ্ট সময় অন্তর ব্যাংক আমাদের লাভ বা সুদ প্রদান করে থাকে। এটি কিন্তু ঝুঁকি মুক্ত, অর্থাৎ এখানে আমার মূল টাকা কমে যাওয়ার বা হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু অন্যান্য ব্যবসায় বা অন্যান্য বিনিয়োগের ক্ষেত্রে আমাদের কিন্তু কিছুটা হলেও ঝুঁকি নিতে হয়, যেখানে আমরা লাভের সাথে সাথে মূল টাকা হারানোর একটি সম্ভাবনা থেকে যায়। ব্যাংকের ক্ষেত্রে এরকম কোনো সম্ভাবনা নাই। তাই বলা হচ্ছে যে একজন গ্রাহক ঝুঁকিহীন বিনিয়োগের উদ্দেশ্যেও ব্যাংকে আমানত রাখতে পারে। এরপরে সেবা অর্জন। ব্যাংকে আমরা যখন একটি হিসাব খুলব, আমাদের অর্থ আমানত হিসেবে রাখবো, তখন ব্যাংক থেকে আমরা বিভিন্ন প্রকারের সেবা পেতে পারি, যেমন ঋণ সেবা, অর্থ স্থানান্তরের সেবা, অর্থের নিরাপত্তা সেবা। এছাড়াও আরও বর্তমানে বিভিন্ন ধরনের সেবা আমরা ব্যাংক থেকে পেয়ে থাকি। তাহলে এই সকল সেবা নেওয়ার উদ্দেশ্যেও একজন গ্রাহক ব্যাংকে আমানত রাখতে পারে। এরপরে বলা হচ্ছে অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটানো। এটি আমাদের গ্রাহক যে সকল উদ্দেশ্যে ব্যাংকে আমানত রাখে তার লাস্ট উদ্দেশ্য কি, যে অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটানো। অর্থাৎ গ্রাহকের যদি কখনো অতিরিক্ত তার কাছে যে অর্থ আছে, যে অর্থ আমানত হিসেবে জমা রাখছে, তার থেকে অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট একটি হিসাব খোলার মাধ্যমে গ্রাহক এই অর্থ সংগ্রহ ঋণ হিসেবে সংগ্রহ করতে পারে, যেটি অবশ্য আমরা এর পূর্বেও আলোচনা করেছি যে ঋণ সুবিধা গ্রহণ এটির ভিতরে। তাহলে এই 6টি পয়েন্টে আমাদের গ্রাহকের আমানত রাখার উদ্দেশ্য আমরা জানতে পারলাম। এই 6টি পয়েন্টকে আমরা একত্রিতভাবে শর্টে আবার একটু জেনে নিতে চাচ্ছি। অর্থাৎ একজন গ্রাহক ব্যাংকে আমানত রাখে 6টি উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য নম্বর 1 অর্থের নিরাপত্তা, উদ্দেশ্য নম্বর 2 ব্যবসায়িক লেনদেন, উদ্দেশ্য নম্বর 3 ঋণের সুবিধা, উদ্দেশ্য নম্বর 4 ঝুঁকিহীন বিনিয়োগ, উদ্দেশ্য নম্বর 5 সেবা অর্জন, উদ্দেশ্য নম্বর 6 অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটানো। এই 6টি উদ্দেশ্যে একজন গ্রাহক ব্যাংকে তার আমানত রেখে থাকে। তাহলে আমানতের উদ্দেশ্য গ্রাহকের ক্ষেত্রে আমরা জানলাম। এখন জানবো ব্যাংকের ক্ষেত্রে। ব্যাংকের ক্ষেত্রেও এই আমানত সংগ্রহের কিন্তু উদ্দেশ্য রয়েছে, আর সেই উদ্দেশ্যটি কি আমরা এখন এই বিষয়ে কথা বলবো। ব্যাংকের ক্ষেত্রে উদ্দেশ্য প্রতীয়মান হয়ে থাকে 3টি। এক হচ্ছে আমানত সংগ্রহ, তহবিল গঠন, 2 নম্বর হচ্ছে বিনিয়োগ এবং 4 নম্বর হচ্ছে বৈদেশিক বিনিময়। ব্যাংকের প্রধান উদ্দেশ্য আমানত সংগ্রহ হচ্ছে তহবিল সংগ্রহ। ব্যাংক জনগণের নিকট থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত হিসেবে যে অর্থ সংগ্রহ করে তার মূল উদ্দেশ্য হচ্ছে তার তহবিল গঠন, অর্থাৎ মূলধন গঠন। যেটি নিয়ে ব্যাংক আগামী দিন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে। বিনিয়োগ, ব্যাংক জনগণের নিকট থেকে আমানত হিসেবে যে অর্থ সংগ্রহ করে থাকে সেটি বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে
লাভবান হয়ে থাকে। তাই বিনিয়োগের উদ্দেশ্য ব্যাংকের আমানত সংগ্রহের একটি অন্যতম উদ্দেশ্য হিসেবে প্রতীয়মান হয়ে থাকে। বৈদেশিক বিনিময়, গ্রাহককে ব্যবসায়িক প্রয়োজনে অনেক সময় বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে হয়। ব্যাংক এই সকল বৈদেশিক মুদ্রা সরবরাহ করার নিমিত্তেও এই আমানত সংগ্রহ করে থাকে। তাহলে এই তিনটি উদ্দেশ্য ছিল ব্যাংকের ক্ষেত্রে আমানত সংগ্রহের উদ্দেশ্য। এখন আমরা জানবো যে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাংক আমানতের উদ্দেশ্য। সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাংক আমানতের কিছু উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্য আমরা এখন জানবো। এখানে 5টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে। এক হচ্ছে সঞ্চয় প্রবণতা সৃষ্টি, অর্থাৎ সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে প্রথম যে উদ্দেশ্য আমানত সংগ্রহের সেটি হচ্ছে সঞ্চয় প্রবণতা সৃষ্টি। জনগণের ভিতরে সঞ্চয় প্রবণতা সৃষ্টি করা এখানে তাদের মেইন উদ্দেশ্য হিসেবে প্রতীয়মান হয়। জনগণ যদি তাদের অলসত্ব বা প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ সঞ্চয় করে তাহলে সেটি পরবর্তীতে একত্রিতভাবে নতুন কোনো অর্থনৈতিক ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবে, একথাই সঠিক। তো এই উদ্দেশ্যকে কেন্দ্র করে ব্যাংক সঞ্চয় প্রবণতা, আমানতের মাধ্যমে সঞ্চয় প্রবণতা সৃষ্টি করে থাকে। পুঁজি বা মূলধন গঠন, এখানে যেটি প্রথম পয়েন্টে আলোচনা করা হয়েছে সেটির সাথে সাদৃশ্য রয়েছে, অর্থাৎ পুঁজি বা মূলধন গঠন করে দেওয়া ব্যাংক আমানতের একটি অন্যতম উদ্দেশ্য সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে প্রতীয়মান হয়ে থাকে। এরপরে বিনিয়োগ ও উৎপাদন, ব্যাংক সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিনিয়োগ ও উৎপাদন ব্যাংক হিসাবের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি পায়, যা পরবর্তীতে দেশের উৎপাদন এবং অর্থনৈতিক উন্নয়নে ব্যবহার করা সম্ভব হয়ে থাকে। কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এবং লাস্ট পয়েন্টে বলা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, ব্যাংক হিসাবের মাধ্যমে আমদানি রপ্তানি বাণিজ্যে অংশগ্রহণ করে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার সাধন করে থাকে। তাহলে এটি ছিল আমাদের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমানতের উদ্দেশ্য। যে 5টি উদ্দেশ্য, এই 5টিকে আমি তোমাদের সামনে আবার উত্থাপন করছি। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে সঞ্চয় প্রবণতা সৃষ্টি, 2 নম্বর হচ্ছে পুঁজি বা মূলধন গঠন, 3 নম্বর বিনিয়োগ ও উৎপাদন, 4 কর্মসংস্থান এবং 5 হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। এই 5টি উদ্দেশ্য সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাংক আমানতের উদ্দেশ্য হিসেবে গণ্য হয়ে থাকে। তাহলে এটি ছিল আমাদের আজকের ছোট্ট ক্লাস। এরপরে আমরা আমাদের দ্বিতীয় সেশন নিয়ে কথা বলবো, যেখানে তোমাদের জন্য রাখা হয়েছে কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন। আমরা এই অংশে এসে তোমাদের বাসায় HW দিয়ে থাকি, অর্থাৎ আজকের যে আলোচ্য বিষয় এর উপরে কথা বলা হয়েছে এই অংশের উপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের বোর্ডে দেখিয়েছি। বাকিগুলো তোমরা HW আকারে কমপ্লিট করে আমাকে মেসেঞ্জারে দিয়ে দিবে, এটি তোমাদের বাসার কাজ। আসো দেখে নেওয়া যাক এখানে কি জ্ঞানমূলক প্রশ্ন রাখা হয়েছে তোমাদের জন্য। এক, ব্যাংক ব্যবসায় তহবিলের মূল উৎস কি? আলোচনার একেবারে প্রথম অংশে এটি বলা হয়েছে যে ব্যাংক ব্যবসায় তহবিলের মূল উৎস হচ্ছে আমানত। 2 নম্বরে বলা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক কিভাবে আমানত সংগ্রহ করে। এটি অত্যন্ত সহজ এবং সাবলীল। যারা লেকচারটি বুঝতে পেরেছো, ব্যাংক বিভিন্ন জনগণের কাছ থেকে বিভিন্ন হিসাব খোলার মাধ্যমে আমানত সংগ্রহ করে থাকে। অনেক রকম হিসাব রয়েছে, সেই হিসাব এর প্রধান 3টি তোমাদেরকে বলে দেওয়া হয়েছে, যে চলতি হিসাব, সঞ্চয় হিসাব এবং স্থায়ী হিসাব। এছাড়াও আরো কিছু হিসাব আছে যেটির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক আমানত সংগ্রহ করে। তাহলে মূল উত্তরটি হচ্ছে ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করে থাকে। ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক আমানতের উদ্দেশ্য কয়টি ও কি কি? আমরা একটু আগে আলোচনা করছিলাম ব্যাংক আমানতের উদ্দেশ্য, যেখানে 3টি প্রেক্ষাপট ভাগ করে নেওয়া হয়েছে। ব্যাংকের ক্ষেত্রে আমানতের উদ্দেশ্য, এরপরে গ্রাহকের ক্ষেত্রে আমানতের উদ্দেশ্য, সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমানতের উদ্দেশ্য। প্রশ্ন করা হয়েছে যে ব্যাংক আমানতের উদ্দেশ্য কয়টি ও কি কি? আমরা এটিও আমাদের আলোচনাতে পেয়ে গিয়েছি, অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে আমানতের উদ্দেশ্য 3টি। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে আমানত গ্রহণ, 2 নম্বর হচ্ছে বিনিয়োগ এবং 3 নম্বর হচ্ছে বৈদেশিক বিনিময়। তাহলে এটি ছিল তোমাদের সাথে আমার আজ স্বল্প সময়ের একটি ক্লাস। এই ক্লাসটি
আশা করছি তোমরা মনোযোগ সহকারে দেখবে, বাসায় এই অধ্যায়টির উপরে তোমরা সুন্দর একটি প্রিপারেশন গ্রহণ করবে এই আশাবাদ ব্যক্ত করে এবং সাথে সাথে তোমাদের সুস্থ সুন্দর জীবন এর প্রত্যাশা রেখে আমার আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ খুলনা শাখা কর্তৃক ধারাবাহিক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও ক্লাস। এটি তোমাদের বইয়ের 11তম অধ্যায়, একাদশ অধ্যায়। অধ্যায়ের নাম ব্যাংকের আমানত। এই অধ্যায়ের উপরে এটি তোমাদের দ্বিতীয় ক্লাস। এর পূর্বে তোমরা আমাদের স্কুলের ইউটিউব চ্যানেলে আমার আরও একটি ভিডিও ক্লাস এই অধ্যায়ের উপরে পেয়ে গিয়েছ। আমি আজ প্রথম ক্লাসের পরবর্তী বিষয়টিকেই আলোচ্য বিষয় হিসেবে নির্ধারণ করে এই ক্লাসটি শেষ করব ইনশাআল্লাহ। আসো জেনে নিই আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় ব্যাংক হিসাবের প্রকারভেদ। এটি তোমাদের বইয়ের 122 পৃষ্ঠায় পেয়ে যাবে। ব্যাংক হিসাব কত প্রকার এবং কোন হিসাব এ কি কি সুবিধা রয়েছে, কারা কোন হিসাব ব্যবহার করে বা করবে, এই সকল বিষয়াবলী সম্পর্কে ধারণা লাভ করব আমরা আমাদের এই ক্লাস থেকে। সুতরাং তোমরা ক্লাসে মনোযোগী হও। আমি তোমাদের মূল ক্লাসটিকে বিগত ক্লাসের ন্যায় দুটি অংশে সাজিয়েছি। এখানে প্রথম অংশে রয়েছে আমাদের পাঠ্য বই অনুযায়ী আলোচ্য বিষয় এবং দ্বিতীয় অংশে রয়েছে আলোচনার উপরে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নের সেশন। তো আমি প্রথমে পাঠ্য বই অনুযায়ী আমাদের আলোচ্য বিষয় থেকেই শুরু করছি। ব্যাংক হিসাবের প্রকারভেদ। ব্যাংক হিসাব প্রধানত 3 প্রকার, যেটি আমরা সচরাচরভাবে জেনে আসছি। সেটা হচ্ছে চলতি হিসাব, সঞ্চয় হিসাব ও স্থায়ী হিসাব। কিন্তু এছাড়াও আরো অনেক হিসাব রয়েছে, সে সকল বিষয়ের সাথে আমরা আজ পরিচিত হব। আসো আমরা জেনে নিই যে এই সকল হিসাবের নামের কারণ কি, অর্থাৎ কেন তাকে চলতি হিসাব, কেন তাকে স্থায়ী হিসাব বলা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি হিসাবের সংজ্ঞা, ব্যবহারকারী, সুবিধাদি। প্রথমে শুরু করছি 1 নম্বর অর্থাৎ চলতি হিসাব থেকে। চলতি হিসাব কাকে বলে, চলতি হিসাব কারা ব্যবহার করে? চলতি হিসাব বলতে বোঝায় সেই সকল হিসাবকে যে হিসাবে তুমি প্রতিদিন যতবার খুশি ততবার টাকা জমা দিতে পারবে এবং যতবার খুশি ততবার টাকা উত্তোলন করতে পারবে। অর্থাৎ টাকা জমা দেওয়া এবং টাকা উঠানোর ক্ষেত্রে কোনো রকম কোনো বিধিনিষেধ থাকবে না, সেই হিসাবটিকেই আমরা চলতি হিসাব বলতে পারি। আসো জেনে নিই চলতি হিসাবের ব্যবহারকারী কারা। চলতি হিসাবের ব্যবহারকারী সাধারণত ব্যবসায়ীরাই হয়ে থাকে। চলতি হিসাবে সম্পর্কে আরো কিছু তথ্য তোমাদেরকে এখানে দিতে চাই। চলতি হিসাবে জমাকৃত টাকার উপরে কোনো রকম সুদ
প্রদান করা হয় না। এছাড়া চলতি হিসাবে যে পরিমাণ টাকা জমা থাকে তার থেকে অনেক সময় অতিরিক্ত উত্তোলন করা যায়, অর্থাৎ চলতি হিসাবের বিপক্ষে ব্যাংক ঋণ প্রদান করে থাকে। তাহলে সংক্ষিপ্তভাবে কি দাঁড়ালো? চলতি হিসাবে যতবার খুশি টাকা জমা দাও, যতবার খুশি টাকা উঠাও, কোনো সমস্যা নেই। চলতি হিসাবে জমাকৃত টাকার উপরে কোনো রকম সুদ প্রদান করা হয় না। চলতি হিসাবের ব্যবহারকারী ব্যবসায়ীরাই হয়ে থাকে। চলতি হিসাবে চলতি হিসাবের বিপরীতে ঋণ প্রদান করা হয়। চলতি হিসাবে সুদ প্রদান না করা হলেও চলতি হিসাব থেকে কিন্তু চার্জ কাটা হয়। তাহলে এই বিষয়গুলোই আমাদের চলতি হিসাবের সাথে সম্পৃক্ত। আসো আমরা এখন জানবো দ্বিতীয় প্রকারভেদ, অর্থাৎ সঞ্চয়ী হিসাব কাকে বলে। সঞ্চয়ী হিসাব হচ্ছে সেই সকল হিসাব যে হিসাবে সপ্তাহে দিনে যতবার খুশি টাকা জমা রাখা যাবে, তবে সপ্তাহে সর্বোচ্চ 2 বারের বেশি টাকা উত্তোলন করা যাবে না। যদিও এই বিষয়টি এখন বিভিন্ন ব্যাংক শিথিল করেছে, অর্থাৎ 2 বারের বেশিও অনেক ব্যাংক টাকা উঠাতে দিবে, তবে নিয়ম অনুযায়ী হচ্ছে যে 2 বারের বেশি সপ্তাহে সে টাকা উঠাতে পারবে না। এই হিসাবের ব্যবহারকারী কারা? এই হিসাবের ব্যবহারকারী হচ্ছে নির্দিষ্ট আয়ের মানুষ যারা সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে হিসাব খুলে থাকে। সঞ্চয় হিসাবের উপরে স্বল্প হারে সুদ প্রদান করা হয়ে থাকে। তাহলে আমরা জানতে পারলাম সঞ্চয় হিসাব কাকে বলে, কারা ব্যবহার করে, বা এখান থেকে কি সুবিধা পাওয়া যায়। এরপরে আসো স্থায়ী হিসাব। স্থায়ী হিসাব বলতে বোঝায় একটি নির্দিষ্ট সময়ের জন্য আমি আমার টাকাটি ব্যাংকে একটি হিসাব খুলে জমা রাখবো এবং উক্ত সময় শেষ হওয়ার পূর্বে কোনোভাবেই আমি আমার টাকাটি ব্যাংক থেকে উত্তোলন করতে পারবো না। আর স্থায়ী হিসাবে জমাকৃত অর্থের উপরে উচ্চ হারে সুদ প্রদান করে থাকে ব্যাংক। তবে এখানে শর্ত হচ্ছে যদি আমার ইমার্জেন্সি প্রয়োজন হয়ে যায় সেক্ষেত্রে ব্যাংক থেকে টাকাটি উত্তোলন করা যাবে, কিন্তু এক্ষেত্রে কোনো রকম কোনো সুদ পাওয়া যাবে না এবং ব্যাংকের নিয়ম অনুযায়ী তাদের চার্জকে পরিশোধ করে আসতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে স্থায়ী হিসাব আমরা কেন খুলবো বা এখানে আমাদের সুবিধা দিক কি। স্থায়ী হিসাব হতে পারে 1 মাসের, 2 মাসের, 3 মাসের, 1 বছর, 2 বছর, 5 বছর, এভাবে আমরা আমাদের প্রয়োজন মতো সময়ের জন্য স্থায়ী হিসাব খুলতে পারি। স্থায়ী হিসাবের পরে এখন আমরা জানবো স্কুল সঞ্চয়ী হিসাব। স্কুল সঞ্চয়ী হিসাব মূলত খোলা হচ্ছে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকে সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য, অর্থাৎ স্কুল কলেজের ছাত্রছাত্রী যদি তাদের কিছু অর্থ জমিয়ে রাখতে চায় তাহলে তারা যে হিসাবটি খুলবে সেটির নামই হচ্ছে স্কুল সঞ্চয়ী হিসাব। এর উপরেও অল্প পরিমাণে তাদেরকে লভ্যাংশ বা সুদ প্রদান করা হবে। আসো আমরা 5 নম্বর হিসাবটি সম্পর্কে জেনে নিই। 5 নম্বর হিসাবটি আছে বীমা ও সঞ্চয়ী হিসাব। বীমা সঞ্চয় হিসাব বলতে ব্যাংকের ওই হিসাবকে বোঝাচ্ছে যে হিসাবে খোলার মাধ্যমে আমরা সঞ্চয়ী হিসাব এবং বীমা অর্থাৎ জীবন বীমার সুবিধা পেয়ে থাকবো। এখানে নিয়মটি হচ্ছে তুমি একটি সঞ্চয় হিসাব খুলবে, তোমার সঞ্চয়ের উপরে যে লভ্যাংশ বা সুদ আসবে তার একটি অংশ বীমা প্রিমিয়াম হিসেবে প্রদানের মাধ্যমে এই হিসাবের মধ্য দিয়ে তাকে জীবন বীমার সুবিধা দিয়েও প্রদান করা হবে। তাহলে যে সঞ্চয় হিসাব থেকে জীবন বীমার সুবিধা গ্রহণ করা হচ্ছে বা পাওয়া যাবে সেটি কিন্তু আমাদের বীমা সঞ্চয় হিসাব হবে। এরপর আসো 6 নম্বরে বলা হচ্ছে বৈদেশিক মুদ্রা সঞ্চয়ী হিসাব। যে সকল ব্যক্তি বৈদেশিক মুদ্রা অর্জন করে সে দেশে থেকে হোক বা বিদেশে থেকে হোক, যাদের ব্যবসা বা পেমেন্টগুলো বৈদেশিক মুদ্রায় হয়ে থাকে তারা তাদের এই বৈদেশিক মুদ্রাকে ব্যাংকে একটি হিসাব খুলে রাখার জন্য যে হিসাবটি খুলতে পারে সেটি হচ্ছে বৈদেশিক মুদ্রা সঞ্চয়ী হিসাব। অর্থাৎ বৈদেশিক মুদ্রায় ইনকামকৃত ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের অর্জিত বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের জন্য ব্যাংকে যে হিসাবটি খুলবে তাকে বলা হবে বৈদেশিক মুদ্রা সঞ্চয়ী হিসাব। তাহলে এই হিসাবের ব্যবহারকারী শুধুমাত্র সে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান যাদের ইনকামটি বৈদেশিক মুদ্রায় হয়ে থাকে। আমরা চলে যাচ্ছি 7ম পয়েন্টে। এখানে বলা হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম হিসাব। ডিপোজিট পেনশন স্কিম হিসাব
কাকে বলে? যে হিসাবে নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেওয়া হয় এবং নির্দিষ্ট সময় পরে লাভসহ মূল টাকা ফেরত পাওয়া যায় তাকে বলা হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম। এটি সপ্তাহ অন্তর হতে পারে, মাস অন্তর হতে পারে, আবার মাসে বছরে দুইবার, 3বার হতে পারে। আমরা যেভাবে এই হিসাবটি খুলব অর্থাৎ শর্ত পূরণ মেনে নিব, ঠিক সেভাবেই আমরা আমাদের অর্থ জমা দিয়ে যাব এবং নির্দিষ্ট সময় পরে উক্ত অর্থের উপরে ব্যাংক যে লভ্যাংশ প্রদান করবে সেই লভ্যাংশটি সহ আমরা আমাদের মূল জমাকৃত টাকা ফেরত পাব। তাহলে এ ধরনের সুবিধা সম্বলিত হিসাবকে আমরা বলতে পারি ডিপোজিট পেনশন স্কিম। আলোচনায় আমাদের এখন আসবে অষ্টম প্রকারভেদ অর্থাৎ ঋণ আমানত হিসাব। ঋণ আমানত হিসাব বলতে কোন হিসাবকে বোঝানো হচ্ছে বা এটি কেমন, আসো একটু জেনে নিই। ব্যাংক থেকে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ গ্রহণ করে তখন বর্তমান সময়ে ব্যাংক তাদেরকে সরাসরি নগদ অর্থ প্রদান না করে একটি হিসাব খোলার অনুরোধ জানায়। ওই হিসাবে তারা ঋণকৃত অর্থটি পাঠিয়ে দেয় এবং চেক ইস্যুর মাধ্যমে ঋণ গ্রহীতা ব্যক্তি বা প্রতিষ্ঠান তার ঋণটি উত্তোলন করে থাকে। তাহলে যেহেতু ঋণকৃত অর্থ তাকে উক্ত ব্যাংকের একটি হিসাবে রাখা হচ্ছে, তাই এই হিসাবটির নাম দেওয়া হয়েছে ঋণ আমানত হিসাব। তাহলে যখন কোনো ব্যক্তি ঋণ গ্রহণ করবে বা কোনো প্রতিষ্ঠান ঋণ গ্রহণ করবে তখন তাকে ব্যাংকে ঋণের টাকা রাখার জন্য যে হিসাবটি খোলা হয় তাকেই বলা হয়ে থাকবে ঋণ আমানত হিসাব। এরপর আসো আমাদের আজকের আলোচনার লাস্ট পয়েন্ট, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব, যাকে সংক্ষেপে ইংরেজিতে বলা হয় RFCD অ্যাকাউন্ট। এটি কাকে বলা হয়, এটি কাকে বলে, কে এটি ব্যবহার করে থাকে? রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব এর ব্যবহারকারী মূলত বাংলাদেশের সে সকল নাগরিক বা ব্যক্তি বা প্রতিষ্ঠান যাদের আমরা প্রথমে বলতে পারি সে সকল বাংলাদেশের নাগরিক যারা প্রতিনিয়ত বিদেশে ভ্রমণ করে তাদের এই অ্যাকাউন্টটি প্রয়োজন হবে, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব। কেন? কারণ আমরা যখন বিদেশ ভ্রমণ করি তখন বিদেশে বৈদেশিক মুদ্রা বহন করে নিয়ে যাওয়ার একটি লিমিট থাকে। হতে পারে সেই লিমিট অনুযায়ী আমার সুবিধাদি বা আমি যে খরচটি করব সেটি পূরণ নাও হতে পারে। সেক্ষেত্রে যে সকল ব্যক্তিবর্গ নিয়মিত বিদেশে ভ্রমণ করছে বা করতে হয় তারা এই RFCD অ্যাকাউন্ট খুলে নেবে এবং প্রয়োজনে তারা তাদের ওই অ্যাকাউন্ট থেকে বৈদেশিক মুদ্রা উত্তোলন, ব্যবহার সহ প্রয়োজনীয় কাজ মেটাতে পারবে। এছাড়া সে সকল প্রতিষ্ঠান RFCD অ্যাকাউন্ট খুলবে যারা আমদানি রপ্তানি বাণিজ্যে বা ব্যবসায়ের সাথে জড়িত। কারণ আমরা জানি আমদানি রপ্তানি করা হয় দেশের সীমানা পেরিয়ে বিদেশের কোনো বাহিরের কোনো দেশের সাথে, আর তখন লেনদেনটিও হবে বৈদেশিক মুদ্রায়। তাই সে সকল ব্যক্তি প্রতিষ্ঠানের একটি RFCD অ্যাকাউন্ট প্রয়োজন। তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের যে সকল নাগরিক সবসময় বিদেশ ভ্রমণ করে তাদের জন্য RFCD প্রয়োজন। যে সকল বাংলাদেশি প্রতিষ্ঠান বাইরের বিশ্বের সাথে ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করে তাদের জন্য RFCD অ্যাকাউন্ট প্রয়োজন। তাহলে আমরা RFCD অ্যাকাউন্ট কাকে বলে এবং এর ব্যবহারকারী সম্পর্কে ধারণা কিন্তু পেয়ে গেলাম। এই RFCD অ্যাকাউন্টের আলোচনার মধ্য দিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয়ের আলোচনা শেষ করছি। ব্যাংক হিসাবের প্রকারভেদের উপরে আমরা 9টি ব্যাংক হিসাব সম্পর্কে জানলাম। আশা করছি এই সংক্ষিপ্ত তথ্যবহুল ক্লাসটি তোমাদের মূল বইকে বুঝে নিতে এবং পরীক্ষার প্রস্তুতি নিতে খুব সহযোগিতা করবে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসের দ্বিতীয় সেশনে। আমাদের ক্লাসের দ্বিতীয় সেশনটি বরাবরই থাকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন, আর এই অংশে আমি তোমাদেরকে বাড়ির কাজটিও জানিয়ে দিয়ে থাকি। আমার এই আলোচনার ভিতর থেকে আমি কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য বোর্ডে উঠিয়ে রেখেছি, যেটির সমাধানও আমি তোমাদের কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিব। তবে তোমাদের কাজ হচ্ছে পুরো আলোচনা থেকে বাকি সমস্ত জ্ঞানমূলক প্রশ্নকে নোট করে
আমার মেসেঞ্জারে তোমরা অ্যাসাইনমেন্ট আকারে যেভাবে দিয়ে আসছো সেভাবেই পাঠিয়ে দিবে। এর উপরে কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমরা মেসেঞ্জারে অথবা আমাদের প্রয়োজন অনুসারে মাধ্যম ব্যবহার করে সমাধান করে নিব ইনশাআল্লাহ। আসো দেখি আমাদের জ্ঞানমূলক প্রশ্নে তোমাদের জন্য কি রাখা হয়েছে আজকের এই আলোচ্য টপিকের উপর থেকে। প্রথম প্রশ্ন বলা হচ্ছে সঞ্চয় হিসাব থেকে সপ্তাহে কতবার টাকা উত্তোলন করা যাবে। সঞ্চয় হিসাব থেকে সপ্তাহে সর্বোচ্চ কতবার টাকা উত্তোলন করা যাবে? 2 বার টাকা উত্তোলন করা যাবে, যেটি কিন্তু আমরা আমাদের মূল আলোচনায় জেনে নিয়েছিলাম। এবং সেখানে আমি এই কথাও তোমাদেরকে বলেছিলাম যে বর্তমানে কিন্তু এই নিয়মটি কিছু কিছু ব্যাংক শিথিল করেছে, অর্থাৎ সেখানে সঞ্চয় হিসাব থেকে সপ্তাহে 2 বারের বেশিও টাকা উত্তোলন করার সুযোগ তারা প্রদান করে যাচ্ছে। তবে নিয়ম অনুযায়ী সঞ্চয় হিসাব থেকে সপ্তাহে সর্বোচ্চ 2 বার টাকা উত্তোলন করা যায়। আমরা এখানে এই কথাটি তোমাদেরকে বলতে চাচ্ছি। এরপর আমি বলছি আরএফসিডি হিসাবের ব্যবহারকারী কে বা কারা। আরএফসিডি হিসাবের ব্যবহারকারী সম্পর্কে আমরা লাস্ট পয়েন্টে জেনেছি। আশা করছি যারা ভিডিও দেখছো তারা এখনো ভুলে যাওনি। আরএফসিডি অ্যাকাউন্টের ব্যবহারকারী বাংলাদেশের সে সকল নাগরিক যারা প্রতিনিয়ত বিদেশ ভ্রমণ করে বা সে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা বিদেশের সাথে তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড সম্পাদন করে থাকে। এবং লাস্ট যে প্রশ্নটি রয়েছে সেখানে আমি তোমাদের জন্য প্রশ্ন রেখেছি স্থায়ী হিসাব সর্বনিম্ন কত সময়ের জন্য হতে পারে। তোমরা মনোযোগ সহকারে লেকচারটি শুনলে এটির অ্যান্সারও তোমাদের জানা আছে, কারণ স্থায়ী হিসাবে সর্বনিম্ন 1 মাসের টাকা জমা রাখতে হয়, অর্থাৎ স্থায়ী হিসাব সর্বনিম্ন 1 মাসের জন্য হতে পারে। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস, যেটি আমরা করেছি ব্যাংক হিসাবের প্রকারভেদের উপর। তোমাদের এই অধ্যায়ের উপরে পরবর্তীতে আমি আরো কিছু ভিডিও ক্লাস ইউটিউবে আপলোড করে দিব। আশা করছি তোমরা ক্লাসগুলো বরাবরের মতোই দেখবে এবং এই ক্লাসগুলো থেকে তোমরা একটা সুন্দর প্রিপারেশন গ্রহণ করতে পারবে, যেটি আগামীতে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। এই আশা ব্যক্ত করে আমার আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আগামী ক্লাসে নতুন বিষয় নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।